ভোটের মাঠে চ্যালেঞ্জ যে ভোটে আমরা দাঁড়াবো তোমরাও দাঁড়াইবা। তা আমিও বিএনপিকে চ্যালেঞ্জ করি, বিএনপি যদি আমাদের হারাইতে পারে, আমরা যদি বিএনপিকে হারাইতে পারি, ভোটের মাঠে খেলা হবে ভোটের মাঠে। আপনি কি চান বিএনপি আপনার কাছে পরাজিত করে? অবশ্যই পরাজিত হবে। আপনার মনে হয় হবে? আমার মনে হয়, কারণ বিএনপি তিনবারের সবল প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, তারা 3বার আসছেন, তো গণতন্ত্রের স্বার্থে হয়তো জনকল্যাণ পার্টিকেও মানুষ ক্ষমতায় আনতে পারে। বিএনপির সাথে বাজাবাজি করো না, আওয়ামী লীগের সাথে কারোর সাথে বাজাবাজি করো না, তোমার জনকল্যাণ নীতি নিয়ে তুমি কাজ করো। আসসালামু আলাইকুম। খায়রুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে গেছেন, সোশ্যাল মিডিয়ায় এখন দেখলাম যে প্রচুর পরিমাণ ভাইরাল। তো ভাই প্রধানমন্ত্রীর প্রার্থী হতে যাচ্ছেন হঠাৎ করে আমরা দেখতেছি। হ্যাঁ, আমি বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, 2003 সাল থেকেই আমি চেয়ারম্যান ছিলাম। আগে প্রধানমন্ত্রী পদ প্রার্থী ছিলাম, তার মধ্যে আবার রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সময় একটা নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি নাই। এখন প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করব, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেব ইনশাল্লাহ। তো আপনি একটু আমাদের দর্শকদের দিকে তাকিয়ে কথা বলুন। হ্যাঁ, 300 আসনের প্রার্থী দিবেন? আমি 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে এবং গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, যেহেতু একটা জোট লাগে, গণতান্ত্রিক জোট। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান এবং গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান। তবে আমাদের জোটের একটা নিয়ম আছে, জোটের চেয়ারম্যান যে হবে সেই হবে প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত আমি জোটের চেয়ারম্যান আছি। আমি যদি জোটের চেয়ারম্যান থাকি, তাহলে আমি প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আর তা না হলে পরের বার আমি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবো। এইবার খালি প্রতীকী চেয়ারম্যান প্রধানমন্ত্রী হিসাবে থাকবো। আমার যে আরেকজন নেতা আছে আব্দুল জলিল সাহেব, তিনি যদি জোটের চেয়ারম্যান হন, তাকেই প্রধানমন্ত্রী হিসাবে আমরা সাগরে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে মেনে নিতে হবে। আর আরেকটা কথা হইলো যে আমার নেতা হইতে চায় না, আমাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাখতে চায়। তিনি বলেন যে তুমি হও, আমার এত ক্ষমতা চেয়ে আর দরকার নেই, তোমরা রাজনীতি করো, পরামর্শ নিও। নিবন্ধন? আমার নিবন্ধন নাই, কিন্তু নিবন্ধিত দল যাদের কোনো লোকবল নেই, তারা আমাদের সাথে আছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবে। কয়েকটা নিবন্ধিত দল, নাম প্রকাশ করা যাবে না, আমরা নির্বাচনের 6 মাস আগে আমরা প্রকাশ করব। আমাদের 300 আসনের যে যোগ্য প্রার্থীরা আছে, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর অনেকেই আছে, তাদের আমরা ফোকাস করব 6 মাস। আর জনকল্যাণ পার্টিতে 300 আসনে 5 জন 6 জন করে এমপি প্রার্থী, আরও বেশি, কিন্তু সবাইকে তো আর এমপি বানানো সম্ভব না। একজন এমপি হবে। আমি ইন্টারভিউ নিয়ে, ধরেন একজন সেনাপ্রধান সাবেক অথবা একজন মেজর জেনারেল, তিনি কিন্তু অনেক যোগ্য, তো তাকে কিন্তু রাজনীতিতে যোগ্য বলে মনে করি না। রাজনীতিতে আসতে হলে আবার প্রাথমিক পর্যায় থেকে আবার তাকে শিক্ষা নিয়ে, রাজনৈতিক শিক্ষা নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। তারপর যদি তার পারফরমেন্স বেশি থাকে, তাহলে সে মন্ত্রী হবে, স্পিকার হবে, প্রধানমন্ত্রী হবে। কিন্তু আমি দেখতেছি যে সেনাপ্রধানরা আসলে অনেকটা দুর্নীতিবাজ হয়, মেজর জেনারেলরা দুর্নীতিবাজ হয়। তাদের ভিতরে যদি ওই রকম দুর্নীতির মন মানসিকতা না থাকে, তবেই তারা আমার দলে নমিনেশন পাবে। যেমন সচিবরা একটু দুর্নীতি। এখন আমার কাছে অনেকেই আমার সমর্থক, আমাকে ভাতিজা হিসাবে এবং আমার দলের আমাকে চেয়ারম্যান হিসাবে মানে। তারা কেউ স্পিকার হইতে চায়, কেউ সেনাপ্রধান হইতে চায়, হয়তো প্রধানমন্ত্রীর পদটা আমার কাছে এখনো আছে। তবে আমি মনে করি গণতন্ত্র রক্ষা করতে হলে আমার নেতা, যার কাছে আমি হাতে করে রাজনীতি শিখছি, তিনি অনেক যোগ্য, তিনি অনেক সেনাপ্রধানরাও তারা অনেক যোগ্য হিসাবে, সেও যদি আমার পার্টির চেয়ারম্যান হয়, তাকেও আমরা প্রধানমন্ত্রী হিসাবে। তো আপনার দলের এমপি মন্ত্রীদের বয়স কত হতে হবে? 40-এর উপরে, বেশিরভাগ হলো 45-এর উপরে, এর নিচে কোনো এমপি প্রার্থী নাই। তো দেশ নিয়ে কি করার স্বপ্ন আছে আপনার? 40 রেখেছি, যুব প্রজন্ম, তরুণ প্রজন্ম থেকে রাখা দরকার, এই জন্য 40-এ 2-1 আছে। আপনি যদি জয়লাভ করেন নির্বাচনে, তো আপনি দেশের মানুষের জন্য কি করতে চান? এদিকে একটু দর্শকের দিকে দাঁড়ায় কথা বলেন আপনি একটু। আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারি, কিংবা আমার দল ক্ষমতায় যায়, আমার নেতা যদি প্রধানমন্ত্রী হইতে পারে, আমাদের দল জনকল্যাণ পার্টি এবং গণতান্ত্রিক জোট, গণতন্ত্রকে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে এবং জনকল্যাণকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রকে গুরুত্ব না দিলে গণতান্ত্রিক জোট শোভা পায় না, আর জনকল্যাণকে গুরুত্ব না দিলে জনকল্যাণ পার্টি শোভা পায় না। তাই আমি নদী ভাঙনের হাত থেকে দেশের জনগণকে প্রথম রক্ষা করতে হবে, যাতে করে তারা রাস্তায় ঘুমাতে না হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করতে হবে। হয়তোবা কর্মসংস্থান, সবাই কিছু না কিছু কাজ করে এবং তাদের মজুরি বৃদ্ধি করলেই কিন্তু আমরা তাদের সব কিছু বিনামূল্যে দেওয়ার একটা পাইব। আজকে শ্রমিকের মজুরি কম থাকার কারণে খাদ্য পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, বাসা ভাড়া দিতে পারতেছে না। সেই কারণে শ্রমিকের মজুরি 30,000 করব, নদী ভাঙনের হাত থেকে দেশটাকে রক্ষা করব এবং শিক্ষাখাতে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, সম্পূর্ণ বিনামূল্যে বই, বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করাবো ইনশাল্লাহ। আপনি হচ্ছে সামনে যে নির্বাচন করবে, বড় দুটা রাজনৈতিক দল রয়েছে, তো তাদের কি চোখে দেখছে? বড় দুইটা না, বড় একটা দল।
হাসিনার দল তো বড় দল হইলো, এটা বাপ, এটা হবে না। এখন বিএনপি বড় দল, একমাত্র বিএনপিকে চ্যালেঞ্জ করে, যেমন নাগরিক পার্টি এখন বিএনপিকে চ্যালেঞ্জ করে, জামাত ও বিএনপিকে চ্যালেঞ্জ, আপনারা কেউ চ্যালেঞ্জ করছেন নাকি? জামাত ও বিএনপিকে ভোটের মধ্যে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ বল। আপনার চিন্তাধারা অনেক মহৎ সৎ, আপনি দেশের জন্য কাজ করতে চান, দেশের মানুষের জন্য কাজ করতে চান। তো আপনার দলকে আমরা শুভকামনা জানাই, এবং আপনার যে দল রয়েছে, যে দলের মানুষ রয়েছে, তারা কি দুর্নীতি ঠেকাতে পারবে? আমার দলে প্রথমে বলেছি 300 আসন ফিল আপ, 6 জন 7 জন 10 জন করে আমার দলে ঢুকতে চায় এমপি হওয়ার জন্য। সবাই খালি এমপি চায়, কিন্তু আমি তো ইন্টারভিউ ছাড়া কাউকে নিব না। দুর্নীতিবাজদের তো আমি ফলো করতেছি কারা কি করে, যারা দুর্নীতি করে তারা এমপি পদে যাইতে পারবে না। পরিশুদ্ধ মানুষ দরকার। ধরেন আপনি বড় জেনারেল সাহেব, কিন্তু আপনি দুর্নীতিবাজ, তাহলে আপনাকে নিলে আমার জনগণের কোনো উপকার হবে না। এটাই। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি হচ্ছে প্রধানমন্ত্রী প্রার্থী খায়রুল ইসলাম। তো ওনার যে কথাগুলো সেগুলো কিন্তু ভালো আছে, যে সৎ মনোভাব রয়েছে। উনি নির্বাচিত হলে তিনি দেশের জন্য কাজ করতে চায়, এবং তিনি বলেছে যে আমি বিএনপিকে চ্যালেঞ্জ করলাম, এবং আমি চাই যে বিএনপি ভোটের মাঠে চ্যালেঞ্জ করেছে, যে তিনি আশা রাখেন যে বিএনপির থেকে তিনি অনেক বেশি ভোট পাবে। তো আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। এবং শেষমেশ খায়রুল ভাই, আপনি হচ্ছে এই জনগণের প্রতি কি বলার আছে, এই দেশবাসীর প্রতি? জনগণের প্রতি কোনো কিছু বলার নাই। আমরা ব্যক্তিগতভাবে সবাই আগে ভালো হওয়ার চেষ্টা করি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা আগে ভালো হব, তারপর দেশ ভালো হবে। আমি নিজে ভালো না আরেকজনকে কিভাবে দাওয়াত দিই? আমার জনগণই নিজে ভালো হওয়ার চিন্তা চেতনা মাথায় না ঢুকলে কোনো দল, কোনো মত, কেউই কিন্তু কাউকে ভালো করতে পারবে না। সবাই সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। এটাই আমার সব সময়ের কথা, এখনো কথা। আমি ভালো করলে আমার ফল আমি পাবো দুনিয়া এবং আখিরাতে, আমি খারাপ করলে আমার ফল আমিই পাবো। এটা আপনার দেশবাসীর কাছে সর্বশেষ বার্তা। এবং নিরাপদে থাকার জন্য সচেতনভাবে রাস্তা পার হইবেন, নিরাপত্তা নিয়ে গবেষণা করবেন, যে কিভাবে আমি অনিরাপদ হচ্ছি, কিভাবে নিরাপদে থাকা যায়। গবেষণা করে আপনারা সচেতনভাবে থাকবেন এবং ভালো লোককে ভোট দিবেন, যাতে আপনারা আপনাদের অধিকার ফিরে পান, এবং সন্ত্রাসীদের হাতে দেশ ছেড়ে দিবেন না, দেশ বিরোধী শক্তির কাছে দেশ ছেড়ে দিবেন না। সেটা যদি আমিও দেশ বিরোধী হই, আমাকেও আপনাকে ভোট দিবেন না, আপনারা ভোট দিবেন না। এটাই আমার দাবি। ধন্যবাদ আপনাকে।